একটা চ্যালেঞ্জ আমরা কিন্তু মুখোমুখি হয়েছি, সেটা হলো যে সেই প্রেক্ষাপটে বিএনপি কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল না, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল না। আজকে কোনো আপনার আইনগত দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন। সঙ্গত কারণেই এই দাবিটি অযৌক্তিক হবে না যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কেউ সেই সংগঠনের নামে বা সেই সংগঠনের ব্যানারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ সমর্থক বাংলাদেশে কেউ থাকতে পারবে না বা রাজনীতি করতে পারবে না, ব্যাপারটা কি এরকম? এটা হয়তো একটা সময় আপনি হয়তো, আমি ধরে নিলাম সেটা নিয়ে হয়তো বিতর্ক কেউ তুলতে পারেন যে রাজনীতি নিষিদ্ধ করা ঠিক আছে কিনা, দল নিষিদ্ধ করা ঠিক আছে কিনা, কিন্তু একটা দলের সমর্থক হয়ে তিনি ভোট দিতে পারবেন না, প্রার্থী হতে পারবেন না। আমার জানা মতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে এটা আমার হতে দেওয়া হয়নি, প্রার্থী হতে দেওয়া হয়নি। না, প্রার্থী না হওয়ার কারণ ওই যে বললাম যে সে বেরিয়ে গিয়ে ওই স্লোগানটা দিচ্ছে, তার মানে হচ্ছে সে নিজেকে রিপ্রেজেন্ট করছে না, সে দলকে রিপ্রেজেন্ট করতে আসছে না। কিন্তু কাগজে কলমে যে শুধু দল হিসেবে কাগজ সাবমিট না করে মনোনয়নপত্র, তাতে তো আইনত তার অ্যাকশনগুলো তো তার আমি এই বিষয়ে একটু বলি যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগের যারা বিগত সরকারের ফ্যাসিস্টের দোসর, তাদের সংখ্যাটা কিন্তু খুব সীমিত না। আওয়ামী লীগ কিন্তু ছোট্ট রাজনৈতিক সংগঠন ছিল না, অনেক বড় একটি রাজনৈতিক সংগঠন। কাজে তাদের এই সুবিধাভোগী বা দোসর আমরা যেটি বলি, সেটার সংখ্যা কিন্তু খুব সীমিত না। বাট আপনি যদি 5 আগস্টের পতনের পরে দেখেন আইনগত ব্যবস্থা কতজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে, সবার বিরুদ্ধে বা অধিকাংশের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মূল কথা হচ্ছে যদি অপরাধী হয় তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, কেউ আপত্তি করবে না। অপরাধের মাত্রাটা তো আসলে আপনি যদি বলেন, আমি এভাবে বলবো যে গত 17 বছরে ফ্যাসিস্টের সেই মুভমেন্টের কারণে অপরাধের মাত্রাটা শুধুমাত্র ফ্যাসিস্টের সীমিত কিছু লোকজন এটা বলা যাবে না। আওয়ামী লীগের রাজনৈতিকভাবেই তারা অপরাধের মাত্রায় ক্ষেত্রে চলে গেছে। রাজনৈতিকভাবে দলগতভাবে আওয়ামী লীগ কিন্তু আজকে ফ্যাসিস্টের দলে পরিণত হয়েছে, সরকারগতভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে। এবং সেই ফ্যাসিস্টের পতনের পরে যেটি আইনগত অবস্থান, সেটি হলো যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। বাট আওয়ামী লীগের সেই সময় যারা মন্ত্রী পর্যায়ের বা এমপি পর্যায়ের ছিল, সেই পর্যায়ে অনেকের বিরুদ্ধে হয়তো মামলা হয়েছে, আইনগত অবস্থান, কিন্তু পরবর্তী যে জেনার ধাপছে সেই ধাপের বিরুদ্ধে কিন্তু আইনগত কোনো ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া হয় নাই। এরা কিন্তু নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো প্রকাশ্যে আইনগত ব্যবস্থা না নিয়ে আপনি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন কিনা? অধিকার মানে কি, যখন আপনি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে, সেই তো তখন তো সেই দলের সকল কর্মকাণ্ডে নিষিদ্ধ, দলের কর্মকাণ্ড নিষিদ্ধ। এখন আপনি একজন রাজনৈতিক দলের, আমি আপনার কাছে, আপনিও বলবেন আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগের কর্মী ছিল, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, সে আগামী স্থানীয় সরকার যে নির্বাচন হবে সেখানে অংশ নিতে পারবে কিনা? এই প্রক্রিয়ায় একটি আলোচনা কিন্তু আছে, এখনো আছে, যে বিগত সরকারের বা সরকারি দলের বেনিফিশিয়ারি যারা অফিসিয়ালি বিভিন্ন কমিটিতে ছিল, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটা প্রক্রিয়া আছে। এটা এখনো মানে বাংলাদেশের সংবিধান সেটা অ্যালাউ করে কিনা, সংসদে এরকম কোনো আইন আপনারা পাস করেছেন কিনা, বা আদালতে এটা? আমি যদি মানে এভাবে বলি যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন, তো এখন আপনি আওয়ামী লীগ বলতে কাকে বোঝাবেন? যারা এখন আওয়ামী লীগ করবে তাদেরকে বোঝাবেন, না বিগত সময় যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে বোঝাবেন? যদি বিগত সময় যারা আওয়ামী লীগ করেছে, যারা অন্যায় অপকর্ম করেছে তাদেরকে বোঝান, তাহলে তারা তো আসলে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে, ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা আবার এই দেশে নতুন করে রাজনীতি করার সুযোগ পাবে, রাজনৈতিক কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে, এই বিষয়টা বাধাগ্রস্ত হবে আইনগতভাবে, এটা আমি মনে করি আর কি। যে এখন মূল কথায় যদি আসেন, নিষিদ্ধ কেন হলো, এই কারণটাও যদি আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে আপনাকে আবার 24শে জুলাইতে যেতে হবে। সেখানে 17 বছর তো আপনার দমন পীড়ন হয়েছে, এবং আপনি দেখেন কত লোককে গুম করা হয়েছে, এবং পার্লামেন্টে আপনি বলতে পারবেন, পার্লামেন্টে বোধহয় ডিসঅ্যাপিয়ারেন্সের এই লটা বোধহয় খুব তাড়াতাড়ি বোধহয় চলে আসছে, বা হয়েছে কিনা, হ্যাঁ এখনো হয়নি, কিন্তু ড্রাফট বা চলে আসতেছে। তো সুতরাং দেখেন, এই যে আপনার আওয়ামী শাসনের দুঃশাসনের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও এটা শিকার, কে শিকার নয়। এবং আমার মনে আছে আমি আরেকটি চ্যানেলে যখন কথা বলতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম আমি ডিসঅ্যাপিয়ারেন্স সম্পর্কে যা কথা বলছি পদ্ম সবগুলো আমার কেটে দিয়েছে। তারপর থেকে আমি ওই চ্যানেলটা আমার হচ্ছে না, আর যে লাভ কি যদি আপনি আমার কথাটাই কেটে দেন,
তো আমাদের এরকম ছিল, তো আমাদের ভয়েসটাও কেটে দেওয়া হতো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে নিষিদ্ধ হওয়ার পেছনে আপনি দেখেন, যদি আমি বলি পার্শ্ববর্তী দেশে দেখেন, এই কয়েকদিন আগে ককরোচ মুভমেন্ট দেখেন, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা শব্দ চিফ জাস্টিস বলেছেন, এবং দেখেন ওটা থেকে করতে 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 বিস্ফোরণ হয়ে কোথায় চলে গেছে। এবং আন্দোলনে আপনি যদি বলেন যে না সরকারের পতন হয়নি, কিন্তু আমি বলবো সরকারের ওই চেয়ারে যদি 4টি পা থাকে তাহলে একটি পা ভেঙে গেছে। তাহলে দেখা গেছে যে কোথাও হয়নি। আপনি এই প্রথম দেখেন এই তার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে আমাদের এখানেও একটা আন্দোলন হয়েছে ফার্মের মুরগি বা, তাহলে দেখা যাচ্ছে যে এই যে জেনারেশনটাকেও আমাদেরকে মাইন্ড রিড করতে হবে, সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টটাও আমাদেরকে বুঝতে হবে, আমাদের অনেকগুলো বিষয় আছে। তো ডেভেলপমেন্টে যদি ওই যে আমরা আবারও যদি যাই, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বলতে কিন্তু মিডিয়ার যদি আপনি আসেন, মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া আছে। এখন আপনি আমাদের যদি আমি যেভাবে বলি যে আমি প্রেজেন্টে বসবাস করছি, আমার ফিউচার কমে আসছে বয়সের কারণে। যাদের ফিউচার আছে আপনাকে তাকে নিয়ে ভাবতে হবে, যে জেনারেশনের ফিউচারটা আছে তাদের মাইন্ড রিড করতে হবে, তাদের ডেভেলপমেন্ট কোনটা বলতে চাচ্ছে, তারা কি চাচ্ছে, অনেকগুলো বিষয় আছে। আর এই যে রাজনৈতিক দলটার বারবার আসলো আজকের আলোচনায়, সেটা হচ্ছে নিষিদ্ধ হওয়ার পেছনে তারা তো জামাত ইসলামকেও নিষিদ্ধ করেছে তার আগে। তো জামাত তো এখন সেটা বলছি না, করেছে তাদের ভাষায়, তাদের করেছে। এখন তারা যে এই যে হত্যাকাণ্ড, যে অ্যালিগেশনগুলো আছে, এগুলো তো এখনও কোনো জায়গায় নিষ্পত্তি হয়নি। 24শে জুলাইয়ের যে আন্দোলন এবং যে তাদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড অভিযোগ, এগুলো না হওয়া পর্যন্ত আপনি কি করে ওই দলটিকে আবার রিভাইভ আবার আগের জায়গায় নিয়ে আসবেন? এবং এই দলের সমর্থক যারা, আমি খুব শুধু আমার ওপিনিয়নটুকুই দিচ্ছি, দলের আমাদের হয়তো খুব পরিচিত, খুব ভালো, কিন্তু আপনার অ্যাকশনটা কী? আপনার অ্যাকশন দেখতে হবে। আপনার অ্যাকশন দেখে সব কিছু বিবেচনায় আসবে। আপনি নির্বাচনে যেতে পারবেন কি পারবেন, আপনি নির্বাচন করবেন, নির্বাচনে গিয়ে আপনি ওই কাজগুলোই করবেন, বা আপনি ওই প্রতিনিধিত্ব করছেন, তাহলে তো আপনি সঠিকভাবে আপনি আসছেন না। আগে আপনি ফেয়ারলি হন, আপনি ফেয়ার হয়ে আপনি আসেন, তাহলে দেখা যাবে যে আপনার যে নির্বাচনী বাংলাদেশের কনস্টিটিউশনে যেটা আছে সে রাইট নিয়ে আপনি কথা বলতে পারবেন। এবং তার আগেও আপনার এটা বিবেচনায় নিতে হবে আপনি কত মানুষের, কত এই জনগণের রাইট আপনি ক্ষুণ্ণ করেছেন। আপনি যদি অন্যের অধিকার ক্ষুণ্ণ করেন আর বলেন আমার অধিকারটা অক্ষুণ্ণ থাকবে, তাহলে তো হবে না। তো সুতরাং এইটা সবসময় আপনার রিভার্স, এই রিটার্নটা আসবে। বাট একটা প্রসঙ্গ, যেহেতু আপনি আইনজীবী, উনি আইন প্রণেতা, রাজনীতি নিষিদ্ধ করে আসলে কোনো সুফল কোনো রাজনৈতিক দল পৃথিবীতে উদাহরণ কি বলে যে সেটা দিয়ে কোনো সুফল পাওয়া যায়? কেন নিষিদ্ধ যাকেই করবেন সে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবার চেষ্টা করবে, ফেরত আসার চেষ্টা করবে, তার কাজ করার চেষ্টা করবে। সেটা কিভাবে সামলাবে? ইতিহাস তো তাই বলে। ইতিহাসের আমরা যদি দেখি বিভিন্ন দেশের, সেগুলোই বলছে। কিন্তু বর্তমানটাকেও তো আপনি উপেক্ষা করতে পারবেন না। বর্তমানে আপনি যে রিপারকেশনটা দেখেন, যারা বলছেন তারা বলছেন যে মানে এই আইডিয়ার বিপক্ষে যারা, তারা বলছেন যে আপনি প্রত্যেকটা অপরাধের বিচার করেন, কঠোর শাস্তি দেন, কেউ বলছে না যে এদের বিচার করা যাবে না। কিন্তু রাজনৈতিক দল মত সেটাকে আপনি ওনাদের অপরাধগুলো স্বীকার করছেন যে ওনারা অপরাধ জামাত ইসলামী আজকে জামাত সাধারণ 1971 সালের চেয়ে বড় ইতিহাস তো বড় সময় তো আমাদের জীবনে নেই। তো জামাত ইসলামী তো আজকে পর্যন্ত ভুল স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই। তো জামাত রাজনীতি করছে না বাংলাদেশে? করছে, পার্লামেন্টও আছে। আমরা আমি বলতে যাচ্ছি, আমরা দূরবর্তী ভবিষ্যৎটা আমি বলতে পারবো না, নিয়ার ফিউচারে খুব কাছাকাছি সময়ে আপনি তো একটা বলয় তৈরি হবে, সামাজিক বলয় তৈরি হবে, যেই বলয়ে সামাজিক আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্টের বিষয় আছে, মাইন্ডসেট আছে, জনগণকে সেই জায়গায় জনগণ রেডি কিনা সব কিছু, এবং তারা কতটুকু নিজেদেরকে কি বলবো আপনার কারেকশন করে এসছে, রিফর্ম করে এসছে, অনেক বিষয় আছে। পলিটিক্যাল পার্টি যেই আসুক, রিটার্ন হবে কি হবে না সেটা পড়েছে, কিন্তু তাকে তো রিফর্ম সব জায়গায় হতে হবে। সেটা রাজনৈতিক দল বলেন, সেটা জুডিশিয়ারিতে বলেন, সেটা বার কাউন্সিল বলেন, সেটা মেডিকেল বলেন, প্রত্যেকটা সেক্টরে আমাদের রিফর্ম তো ভালোর জন্য। গতকাল আর পরশুর মধ্যে নিশ্চয়ই পার্থক্য হচ্ছে যে আপনি রিফর্ম করছেন কিনা, এটা আইন আমাদের ইনস্টিটিউশন বিল্ড করছেন কিনা, আপনি চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করছেন কিনা। আর যদি একই বৃত্তে ঘুরতে থাকেন তাহলে তো ইস্যু হচ্ছে যে রাজনীতিতে যার শক্তি বেশি সেই সার্ভাইভ করবে। আজকে হয়তো আপনি ক্ষমতায় আছেন, আরেকজন ক্ষমতায় নাই, তার যদি শক্তি থাকে, সে যদি জনসমর্থন বা অন্য কোনোভাবে শক্তি প্রয়োগ করতে পারে, বল প্রয়োগ করতে পারবে, সেই জয়ী হবে। কিন্তু আমাদেরকে তো সবসময় অপটিমিস্টিক থাকতে হয়। অফকোর্স। আমি এই বিষয়টি এভাবে বলতে চাই, আমি একটু প্রভোগ করবার চেষ্টা করছি আপনাদের। না ঠিক আছে। আমি এই বিষয়টি এভাবে বলতে চাই যে আসলে মানে ক্রিমিনাল অফেন্স সবসময় ব্যক্তিগত দায় বহন করে।
আমি যদি কোনো অপরাধ করি, অপরাধের দায় আমাকে বহন করতে হবে। বাট বিগত সরকারের সময় যেটি হয়েছে 17 বছর এবং শেষ বেলায় ছাত্র জনতার আন্দোলনে যেভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এটা রাজনৈতিকভাবে এবং সরকারভাবে যদি আপনি দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে আওয়ামী লীগের মানে সেই সরকার পুরোটাই এই হত্যাকাণ্ডের সাথে ইনভলভ ছিল, এই ফ্যাসিস্ট প্রক্রিয়ার সাথে ইনভলভ ছিল। এবং রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিন্তু এই মানে হত্যাকাণ্ড থেকে শুরু করে এটা প্রতিরোধের সাথে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জড়িত ছিল। যে কারণে আজকে যে অভিযোগ, যে আবেদন, সেই বিচার প্রক্রিয়াটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারভাবে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে, একক ব্যক্তি কারো বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ না। শেখ হাসিনা বা শেখ হাসিনার গভর্নমেন্টের কোনো পার্ট বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে না। ইস্যু হচ্ছে যে সেটা তো আমি এই জায়গায় আদালত কর্তৃক প্রমাণিত, বা আমি এই জায়গায় আমি ওই জায়গাটাতে আসছি। আপনি যে জায়গাটা বলছেন আমি সেই জায়গাটাতে আসছি। আপনি যে প্রক্রিয়া বলেন যে এরা কি রাজনীতি করার অধিকার রাখে না বা এরা কি নির্বাচন করার অধিকার রাখে না সমর্থক থেকে, দলটাই আদালতে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সেই হলো জায়গাটাই কিনা। বলছি। সেই জায়গায় একটা সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের বিপর্যয় ঘটেছে, পতন ঘটেছে, ফ্যাসিস্টের পতন ঘটেছে। যেই সংগ্রামে এই বাংলাদেশের মানে প্রতিটি পেশা শ্রেণীর মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ছিল। সঙ্গত কারণেই আজকে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, এটার সাথে সারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট জড়িত। বাট আমার বক্তব্যটা হলো যে আপনি যেটি বলছেন যে এই মুহূর্তের সিদ্ধান্ত, এই মুহূর্তে আমাদের বক্তব্যটা এরকম যে যে ফ্যাসিস্টের মানে 17 বছরের দুর্নীতি বলেন, দুঃশাসন বলেন, দলীয়করণ বলেন, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড, সেটির বিচার প্রক্রিয়া শেষ না করে যদি এই মুহূর্তে আপনি তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেন বা অন্য কোনো প্রক্রিয়ায় তারা যদি উত্তরণ ঘটাতে পারে, তাহলে এই বিচার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যে কারণে আমি মনে করি যে আপনাকে ফরে টাইম বিং আপনাকে ওয়েট করতে হবে যে বিচার প্রক্রিয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরে। কিন্তু অনেক সময় বলা হয় যে এই পলিটিক্যাল রেটোরিকটা জারি রাখবার জন্যেই আসলে বিচার টিচার হয় না, এটা দিয়ে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা। যেমন উদাহরণ হিসেবে বলি, আপনি ব্যারিস্টার ইমাম হোসেন আরও ভালোভাবে বলবেন যে এই যে আজকের প্রধানমন্ত্রী সম্পর্কে আওয়ামী শাসনামলে নানা প্রোপাগান্ডা চালানো হয়েছে, নানাভাবে তাকে চিত্রায়িত করা হচ্ছে, হাওয়া ভবনের আলোচনা এসেছে, বিদ্যুৎ খাতে এত লুটপাট হয়েছে, কিছুই তারা প্রমাণ করতে পারেনি। আমি এটা বলবো না যে আওয়ামী লীগ সেখানে ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগ সেই সময় চেষ্টা করেছে তার বিরুদ্ধে সেই অভিযোগগুলো প্রমাণ করার জন্য, বাট তারা প্রমাণ করতে পারেনি। আমি আপনার সঙ্গে এগ্রি করি, আপনার সঙ্গে ভিন্নমত পোষণ করছি না বিতর্কের খাতিরে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন আপনি প্রমাণ করা ছাড়া বা আদালত কর্তৃক শাস্তি দেওয়া ছাড়া আপনার এই বয়ান কতদিন মানুষ গ্রহণ করবে? এটা এই কারণেই আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে এই বিচার প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করতে হবে এবং সেই লক্ষ্যে জাতীয় সংসদে সর্বশেষ বাজেট অধিবেশনের সর্বশেষ বক্তৃতায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী যে অবস্থান তুলে ধরেছেন, তাদের অবস্থান থেকে তাতে আমরা দেখেছি যে বেশ কয়েকটি মামলা রায় ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু মামলা রায়ের প্রক্রিয়া আছে এবং অধিকাংশ মামলাগুলো বিচার প্রক্রিয়া আছে। কিন্তু অনেক সমালোচকের অভিযোগ যে মামলা অধিকাংশগুলোই ওই আওয়ামী স্টাইলে হয়েছে। একটা জেনুইন মামলা দাঁড় করানো, তার জন্য যে পরিশ্রম করতে হবে সেভাবে করে দরকার হলে অল্প কিছু মানুষকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আসলে একটা উদাহরণ তৈরি করা দরকার। কিন্তু ওই আওয়ামী সময়ের ওই যে গায়েবী মামলা, আমি আপনার এক মামলায় 1000-2000 জনকে আসামি করা, শেষ পর্যন্ত কোনোটাই টেকে না। একমত পোষণ করি যে বিচার প্রক্রিয়াটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আনতে হবে, গ্রহণযোগ্যতা আনতে হবে। এটা বিচার প্রক্রিয়াটা এমন বলা যাবে না যেটি মৃত ব্যক্তি, আসামি, বিদেশে থাকা ব্যক্তি, ঘটনার সময় আসামি, এই প্রক্রিয়ায় গেলে সাহিত্যিক যে যেখানে সবই খুনের মামলার আসামি, এই প্রক্রিয়ায় গেলে বিচার প্রক্রিয়া নিয়ে আবার কারণ আপনি হয়তো লোয়ার কোর্টে এক ধরনের রায় দেখাতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত কতখানি কোনটা টিকবে, ব্যারিস্টার ইমাম হোসেন?